জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ছুটির দিনে কাঁচা বাজারে চড়া দামের চাপ রয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে সবজি ও মাছের দাম বাড়তি। রাজধানীর কাঁচা বাজার ঘুরে দেখা গেছে মরিচের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, গোল বেগুন ২০০ টাকায়, পেঁপে, লাউ, ঢেঁড়স আর পটল বাদে কোনো সবজি ৬০ টাকার নিচে নেই। বিক্রেতাদের দাবি সরবরাহ কম আর অসময়ে বৃষ্টিতে সবজির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজারে রয়েছে উত্তাপ। ইলিশের দাম কেজি প্রতি ২৫০০ থেকে ২৭০০ টাকা। অন্য মাছেও বেড়েছে গড়ে ১৫০ থেকে ২০০ টাকা করে। বৃষ্টি হলে পরে এর দাম ডাবল। কালকে উনিছে, গত 2 দিন আগে উনিছে 180 টাকা, 160 টাকা এরকম ছিল, আজকে ডাবল দাম। দাম বাড়ার কারণ হলো মরিচের আমদানি হলো অনেক কম। প্রথমত ইন্ডিয়ান বন্ধ, বর্ডার বন্ধ, ইন্ডিয়া থেকে মরিচ আসছে। দ্বিতীয়ত বাংলাদেশে মরিচের আমদানি কম। সবজির বাজার তো আপনার 120 টাকা, 130 টাকার নিচে কোনো সবজি নাই, 150 টাকা। সব জিনিসের দাম বেশি। কাজে আমরা যারা সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত যারা আছে তাদেরও অবস্থা অনেক খারাপ। সারা দেশের বাজারে হঠাৎই বাড়তে শুরু করেছে কাঁচামরিচের দাম। টানা কয়েক সপ্তাহ ধরে সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম। এদিকে কাল থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রিতে। এর প্রভাবে দাম বেড়েছে ইলিশের। ছুটির দিনে চট্টগ্রামের বাজারে কাঁচামরিচের দাম চড়া, বিক্রি হচ্ছে কেজি 350 থেকে 400 টাকায়। এছাড়া পূজা উপলক্ষে বেড়ে যাওয়া অনেক সবজির দাম এখনও চড়া। এদিকে কয়েকদিনের অতিবৃষ্টিতে সরবরাহ কমায় বগুড়ার বাজারে কাঁচামরিচ সহ সবজির দাম অনেকটা বেড়েছে। কাঁচামরিচের কেজি 100 টাকা বেড়ে দাঁড়িয়েছে 280 টাকা। এছাড়া মেহেরপুরের সবজির দাম আকাশ ছোঁয়া। গত কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা। আর সরবরাহ কমায় রাজশাহীর বাজারে সবজির দাম বাড়ায় সিন্ডিকেট করে দাম বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের। এদিকে কাল থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়। ইলিশ দামে প্রভাব পড়েছে সিলেট, সৈয়দপুর সহ দেশের বিভিন্ন বাজারে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 3,000 থেকে 3200 টাকা কেজি দরে। তবে পূজার ছুটি সহ নানা কারণে ক্রেতা কম থাকায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। বেগুন কিনলাম 100 টাকা কেজি, পটল 60 টাকা কেজি যাচ্ছে, মানে 50-60 টাকার উপরে সব সবজির দাম। আর 1 মাস পর শীত আসবে, শীতকালীন ধরেন কপি উঠবে, সিম উঠবে, বেগুন উঠবে, তখন ধরেন একবারে সীমিত দাম হবে। এখন সরবরাহ কম, এই জন্য দাম বাড়বে। বলছি ভাই, এটা কেনার মতো না যে অবস্থা, আমরা মধ্যবিত্ত লেগে বিশেষ করি খাওয়া মুশকিল করে দিয়েছি, রিস ভুলি যায়নি কোনো। বড় নিজের দাম বাড়ছে, কেজি 1 কেজি মাঝে 100-150 টাকা বাড়ছে, আর ছুটির নিজের দাম কমছে। এদিকে নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে বাজারে ইলিশ কিনতে বেড়েছে ক্রেতার ভিড়। তবে মাছের সরবরাহ কম থাকায় দাম আকাশ ছোঁয়া। চাঁদপুরে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 2400 টাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, শেষ সময়ে বাজারে ইলিশের সরবরাহ কেমন জানাবেন, কত দামে বিক্রি হচ্ছে সেটিও জানাবেন। সিফাত, আসলে আজকে রাত মধ্যরাত থেকে কিন্তু 22 দিনের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আসলে এই সময়টাতে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদী থেকে ইলিশ সহ সকল ধরনের মাছ কিন্তু আহরণ নিষিদ্ধ থাকবে। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সকাল থেকে কিন্তু ক্রেতাদের বেশ উপচে পড়া ভিড় আমরা দেখেছি। বাজারে কিন্তু যেই পরিমাণে মাছের চাহিদা রয়েছে সেই তুলনায় কিন্তু মাছের সরবরাহ কিন্তু আসলে খুব একটা দেখতে পাইনি, যার প্রভাব কিন্তু পড়েছে বাজারে। তবে যেই স্থানীয় যেই নদী রয়েছে সেখানে কিন্তু জেলেরা শেষ মুহূর্তে কিন্তু তাদের জাল দিয়ে মাছ আহরণের চেষ্টা করছে এবং
যা কিছুই পাচ্ছে তা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম প্রতিনিয়তই ছোট বড় যে নৌকাগুলো আছে তা কিন্তু ঘাটে নিয়ে আসছে। আসলে আজকের বাজারে 1 কেজি ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 2400 থেকে 2500 টাকা দরে। তাছাড়া 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 2000 থেকে শুরু করে 2050 টাকা দরে, এবং ছোট সাইজের যে ইলিশ 4টা কিংবা 5টা কেজি সেই ধরনের ইলিশ কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে 500 থেকে 550 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে বাজার ঘুরে যা দেখতে পেয়েছি সেখানে কিন্তু বড় মাছের চাহিদা বেশি থাকলেও কিন্তু সরবরাহ খুব একটা নেই। ছোট মাছের কিন্তু আধিক্যতাই আমরা বেশি দেখতে পেয়েছি। তবে শুধু চাঁদপুর নয়, চাঁদপুরের আশপাশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে ঢাকা থেকেও কিন্তু আমরা অনেক ক্রেতাকে কিন্তু বাজারে ঘুরতে দেখেছি, এবং অনেকে আসলে ইলিশ কেনার সামর্থ্য থাকলেও কিন্তু অনেকেই এই উঁচু দামের কারণে কিন্তু তারা ইলিশ না কিনে কিন্তু হতাশ হয়ে কিন্তু ফিরে যেতে আমরা দেখেছি। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে আজকে যেহেতু বাজারের ইলিশ বেচা কেনার শেষ দিন, তারা কিন্তু আসলে যেই প্রত্যাশা ছিল তাদের ইলিশ সরবরাহ বেশি হবে, তারা শেষ মুহূর্তের শেষ সময়টুকু আসলে বেচা কেনায় কিছুটা লাভ করতে পারবে, আসলে সেই ধরনের সরবরাহ না থাকার কারণে কিন্তু তারা অনেকটাই কিন্তু আসলে হতাশায় কিন্তু ব্যক্ত করছেন আমাদের কাছে। তাছাড়া আমি কথা বলেছিলাম যারা ইলিশ কেনার জন্য বাজারে এসেছেন অনেক ক্রেতার সাথে, তারা যেটা বলছেন যে বছর জুড়েই কিন্তু এবছর যে ইলিশের দাম ছিল ঊর্ধ্বমুখী, যার কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু শেষ সময়টুকু আসলে তারা ছিলেন যে শেষ সময়ে এসে যদি কিছু মাছ কেনা যায়, কিন্তু দাম কিন্তু না কমার কারণে তারা কিন্তু অনেকেই কিন্তু আসলে এই ইলিশের যেই স্বাদ নেওয়া থেকে কিন্তু অনেকেই বঞ্চিত হচ্ছে। অনেকেই আসলে ইলিশে বাজারে এসেও কিন্তু ঘুরে ফিরে কিন্তু অনেকেই আমরা খালি হাতে যেতে দেখেছি। তবে যারা মৎস্য সংশ্লিষ্ট বা কর্মকর্তা কিংবা মৎস্য গবেষকরা রয়েছেন, তারা বলছেন যে আগামী আজ মধ্যরাত থেকে যে 22 দিনের মাইলিশ রক্ষা অভিযান শুরু হবে, সেখানে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবেন মাইলিশ ধরা থেকে জেলেদেরকে বিরত রাখার জন্য, এবং তারা প্রত্যাশা করছেন যদি মাইলিশ ঠিক মতো ডিম ছাড়তে পারে, আগামীতে আসলে ইলিশের সরবরাহ আগামীতে ইলিশের প্রাচুর্যতা কিন্তু বাড়বে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে সিফাত, এই ছিল আমার চাঁদপুরের মাছ বাজার থেকে সবশেষ। চাঁদপুরের মাছের দামে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবাইর। আগামী এক সপ্তাহে মাঝে মধ্যেই মাঝারি ও ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহরাজ সুলতানা। শুক্রবার সকালে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, গত এক সপ্তাহে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে। এছাড়া সমুদ্রে 3 নম্বর বিপদ সংকেত বহাল থাকবে বলেও জানান। উত্তর বঙ্গোপসাগরে একটা 3 নম্বর সতর্কবার্তা ছিল, সেটা আজকেও থাকবে এবং আগামীকালকে তোলার সম্ভাবনা রয়েছে। আজকে বিকেলেও যদি আবহাওয়া ভালো থাকে, সেটা আবহাওয়ার উপর নির্ভর করে। প্রতি বছরই অক্টোবরের মাঝামাঝি দিকে বিদে হয় এবং এই বিদে হওয়ার আগে একটা অ্যাবনর্মাল ওয়েদার দেয়, এবং সে কারণে বৃষ্টিপাতটা আগামী 7 থেকে 10 দিন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং বিশেষ করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পূজার ছুটিতে কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পর্যটকদের ঢল কেমন দেখছেন, আর পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো অভিযোগ আছে কিনা সেটিও জানাবেন। টানা ছুটিকে ঘিরে আসলে পর্যটকের একেবারে ঢল নেমেছে বলা যায়। হোটেলগুলোতে শতভাগ কক্ষই বুকিং রয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিকরা। আমা সৈকতের সুগন্ধা পয়েন্টে আছে এবং সকাল থেকে যেটি দেখছি, যেহেতু রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে গত 2 দিনের ব্যাপক বৃষ্টিপাতের পর, এবং এই যে পরিবেশ, এটিতে প্রচুর পর্যটক কিন্তু সৈকতে ভিড় করেছেন। এখনও দেখছি এই ভরদুপুরে অনেকে সমুদ্র স্নানে নেমেছেন। সমুদ্রের জলের সাথে যে মিতালি, সেটি আমরা দেখছি নানা বয়সী মানুষ বেশ উপভোগ করছেন, এবং সৈকত জুড়ে মানুষের যে উপস্থিতি, সেটি ছাড়াও কক্সবাজারের যে অন্যান্য দর্শনীয় স্থানগুলো রয়েছে, সবখানেই কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আসলে বেড়েছে, এবং এখানকার যেসব ব্যবসা বাণিজ্য, সেটিও কিন্তু বেশ চাঙা হয়ে উঠেছে বলা যায় গত 3 দিন। এবং ব্যাপক চাপ কক্সবাজারে থাকবে সেটি হোটেল মালিকরা আমাদের জানিয়েছেন। যেহেতু শারদীয় দুর্গোৎসবের ছুটি 1 অক্টোবর থেকে শুরু হয়েছে, 4 অক্টোবর পর্যন্ত এই ছুটি রয়েছে। এর বাইরে গত 26 সেপ্টেম্বর থেকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে, স্কুল কলেজগুলোতে ছুটি শুরু হয়েছে, এবং এই যে ছুটি এবং সামনে এই যে চলমান যে শারদীয় দুর্গোৎসবের ছুটি, এই দুটো ছুটি মিলে আসলে
পর্যটকদের যে সমাগম সেটি প্রত্যাশিতভাবে বেড়েছে এবং গতকাল এবং আজকের কথা যদি বলি, সৈকতের পরিস্থিতি একেবারে লোকারণ্য ছিল এবং আজকেও সেই পরিস্থিতি আমরা দেখছি। এখনো খাবার সময় হয়ে এসেছে আসলে দুপুরের, এবং এই সময়টাতেও দেখছি সৈকতে ব্যাপক মানুষের উপস্থিতি আছে। আমরা এখানে যারা ফটোগ্রাফি করেন কিংবা এখানে যারা বিচ বাইক চালান কিংবা এখানে যারা জেটি স্কি ব্যবসার সাথে জড়িত তাদের সাথে কথা বলেছি। তারাও যেটি বলছেন যে পর্যটক সমাগম বাড়ার কারণে মূলত তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি বেড়েছে এবং এখানে ভ্রাম্যমাণ হকাররাও আজকে ভালো মতো ব্যবসা করছেন। বিশেষত গত 2 দিনে প্রচুর পর্যটক থাকলেও তাদের ব্যবসা বাণিজ্য কিছুটা ঘাটতি ছিল যেহেতু বৃষ্টিপাত ছিল। তবে আজকে যে আবহাওয়া পরিস্থিতি সেটির কারণে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য চাঙা হয়ে উঠেছে। এখানে পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে, 5 শতাধিক হোটেল রিসোর্ট রয়েছে, এখানে 3 শতাধিক রেস্তোরাঁ রয়েছে, কিংবা এখানে সৈকত ঘিরে কিন্তু 1000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সবখানে কিন্তু পর্যটকদের পদচারণা বাড়ার কারণে তাদের বেচা বিক্রিও বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কক্সবাজার সৈকত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পূজার ছুটিতে কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল, সেটি জানাচ্ছেন সহকর্মী মন্তোস। গাজীপুরের তুরাগ নদে বিজয়া দশমীতে নৌকা ডুবির সময় নিখোঁজ 2 শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলি এলাকার একটি নৌকা ডুবে যায়। এ সময় বেশিরভাগ লোকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় 4 বছরের অঙ্কিতা ও 9 বছরের তন্ময়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধার করা হয় অঙ্কিতার মরদেহ। নিখোঁজ তন্ময়ের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নৌবহর সোমদ ফ্লোটিলা আটকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা ইউরোপ। ফ্রান্স, ইতালি, স্পেন, আয়ারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ইসরায়েলি সংশ্লিষ্টতার অভিযোগে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে আন্তর্জাতিক ট্রেন, ফ্রান্সাইজে বিভিন্ন রেস্তোরাঁ, কফি শপ ও দোকানে। স্পেনের রাজধানী বার্সেলোনার সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এছাড়া মাদ্রিদ শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। এছাড়া তিউনিসিয়া, গ্রিস ও ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে বিক্ষোভকারীরা। এদিকে ফ্লোটিলা থেকে আটক আরোহীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে তারা। ভারতের মধ্যপ্রদেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে 10 শিশুসহ 13 জনের মৃত্যু হয়েছে। 2টি আলাদা দুর্ঘটনায় মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিজয়ী দশমীতে উজ্জান এলাকায় একটি পিকআপ ভ্যানে করে প্রতিমা নিয়ে যাচ্ছিলেন ভক্তরা। এই সময় একটি ছোট ছেলে ভুলবশত গাড়ির ইঞ্জিন চালু করে ফেললে সেটি রেলিংয়ে ধাক্কা খেয়ে 12 শিশুসহ চম্বল নদীতে পড়ে যায়। পানিতে ডুবে প্রাণ হারায় 2 শিশু। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বান্দানা এলাকায় আরেকটি দুর্ঘটনায় মারা গেছে অন্তত 11 জন। গ্রামবাসীর প্রায় 25 জনের একটি দল বিসর্জনের পথে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রাক্টরটি উল্টে যায়। উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবার দাবিতে বিক্ষোভে নামে মরক্কোর জেনজিরা। প্রথমে অনলাইনে জেনজি 212 নামে তারা আন্দোলন শুরু করে। টিকটক, ইনস্টাগ্রাম ও বিভিন্ন গেমিং অ্যাপে শুরু করা এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে। রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। গেল বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর একটি স্টেশনে হামলা চালিয়ে অস্ত্র, গোলাবারুদ লুট করার চেষ্টা করে একদল বিক্ষোভকারী। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ, এতে প্রাণ হারান একজন। এরপরে আন্দোলন রূপ নেয় সহিংসতায়। 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহনে। সালের গণহত্যার বছর পূর্তি উপলক্ষে মেক্সিকো সিটিতে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। দেশটির প্রবীণ সমাজের অনেকে ৬৮ ব্যানার নামে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। এক পর্যায়ে শান্তিপূর্ণ সমাবেশের রূপ নেয় সহিংসতায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি গাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে। ১৯৬৮ সালের ২ অক্টোবর নিরাপত্তা বাহিনীর গুলিতে শিক্ষার্থী সহ প্রাণ হারায় ৩ শতাধিক মানুষ, যা মেক্সিকান রাজনীতির কালো অধ্যায় হয়ে আছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি ইহুদি উপাসনালয়ের বাইরে থাকা মানুষের ভিড়ে গাড়ি তুলে দিয়ে চালানো ছুরিকাঘাতে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সন্ত্রাসী হামলা হয়। পরে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে করে ৩৫ বছর বয়সী এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। তার নাম জিহাদ আল শামী। তিনি সিরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তবে পুলিশের সন্ত্রাস দমন রেকর্ডে তার নাম পাওয়া যায়নি। এই ঘটনায় সংশ্লিষ্ট আরও ৩ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য বলছে, একটি গাড়ি নিয়ে ইহুদিদের উৎসবের ভিড়ে তুলে দিয়ে হামলাকারী ছুরিকাঘাত শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে। এই হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইহুদিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জার্মানির আকাশে সন্দেহজনক ড্রোন উঠতে দেখা যাওয়ায় দেশটির মিউনিখ বিমানবন্দরের ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে প্রায় ৩,০০০ যাত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে ফ্লাইটগুলো স্থগিত করে জার্মান এয়ার কন্ট্রোলার অফিসাররা। পরে বেশ কয়েকটি ড্রোন উঠতে দেখায় ফ্লাইটগুলো বাতিল করা হয়। পাশাপাশি বিমানবন্দরটিও সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আরও 15টি ফ্লাইট অবতরণের জন্য স্টুটগার্ট, নুরেমবার্গ, ভিয়েনা ও ফ্রাঙ্কফুর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর আগে আকাশে সন্দেহজনক ড্রোন উঠতে দেখা গেলে সপ্তাহে ইউরোপের আরেকটি 2 দেশ ডেনমার্ক ও নরওয়ের বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় ফ্রান্সের ট্রেড ইউনিয়নগুলো। এর জেরে গেল বৃহস্পতিবার বন্ধ ছিল প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার। এ সময় টাওয়ারটি পরিদর্শনে এসে ফিরে যান পর্যটকরা। দর্শনার্থীরা বলছেন, এর বন্ধের বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি। আন্দোলনের মুখে নিরাপত্তার ঝুঁকিতে আইফেল টাওয়ার বন্ধ রাখার কথা জানায় কর্তৃপক্ষ। যদিও টাওয়ারের নিচের প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত ছিল। আগামী বাজেটে ব্যয় হ্রাসের পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। এই সময় সম্পদশালীদের উপর উচ্চ হার কর আরোপের দাবি জানায় বিক্ষোভকারীরা। দীর্ঘ 14 বছর পর আবারও ভারত সফরে আসছেন মেসি। আগামী ডিসেম্বরে 3 দিনের সফরে ভারতের কয়েকটি শহরে ভ্রমণ করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি নিজেই তার ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। 14 বছর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে খেলে গিয়েছিলেন মেসি। এবারও সেখান থেকে শুরু হবে তার ভারত সফর। 3 ডিসেম্বর কলকাতায় পা রাখার মধ্য দিয়ে শুরু হবে মেসির ভারত সফর। কলকাতা ছাড়াও মুম্বাই ও নয়াদিল্লিতে যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন মেসি। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।